মানুষ এবং মার্কেট এই দুটোর মধ্যে অদ্ভুতভাবে ৩ ধরনের মিল পাওয়া যায়। প্রথমত, আপনি দেখবেন যে যখন আপনার স্ট্রাগল পিরিয়ড, যখন সফলতা এখনো হাতে আসেনি, স্ট্রাগল করছেন, পকেটে টাকা-কড়ি সেরকম নেই, তখন দেখবেন আশেপাশে আপনি সেরকম কাউকে পাবেন না বা আপনার খারাপ টাইমে কাউকে সেরকম পাবেন না। তো মার্কেটের এই অবস্থাটা ঠিক এখন সেরকমই। কেননা মার্কেট কন্টিনিউ নিচে পড়ছে। এই সময় মার্কেটে বিনিয়োগ করার জন্য কেউ দেখছে না, বা যদি আমি কাউকে বলিও দিই যে এখন মার্কেটে বিনিয়োগ করার টাইম, তখন ভাববে যে আরে ভাই, গোল্ড আর সিলভার তো বাড়ছে, এটা ওটা বাড়ছে, মার্কেটে এত প্রবলেমস রয়েছে, জিওপলিটিক্যাল টেনশন রয়েছে, এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে, ট্যারিফ চাপিয়ে দিতে পারে, মার্কেট মনে হয় এখন রিকভার করবে না। কিন্তু আমরা ভুলে যাই যে মার্কেটের এই যে কারেকশন, সেটা শুধু শুধু হয় না, কিছু একটা নিউজ থাকে, কিছু একটা ট্রিগার পয়েন্ট থাকে যে কারণেই মার্কেট কারেক্ট করে। আর তখন আপনার অদ্ভুতভাবে সমস্ত ধরনের যত টেনশনস রয়েছে, যা কিছু প্রবলেমস চলছে মার্কেটের মধ্যে, যত নয়েজ চলছে, সেগুলো আপনাকে মার্কেট থেকে দূরে সরিয়ে রাখবে। মার্কেটের আশেপাশে বা মার্কেটকে আপনি তখন সাপোর্ট করবেন না, বা মার্কেটে বিনিয়োগ করার জন্য 50 বার ভাববেন। দ্বিতীয়ত, মানুষ যখন ফাইনালি এই স্ট্রাগল পিরিয়ডটা কাটিয়ে উঠে চাকরি পায়, টাকা পয়সা রোজগার করতে শুরু করে, তখন সেই সব মানুষগুলোই বলবে যে আমি জানতাম যে এর দ্বারা কিছু হবে, বড় কিছু করবে, আমি প্রথমেই বলেছিলাম। কিন্তু সেই সময় তারা ক্রিটিসাইজ করতো। তো ঠিক সেরকমভাবে মার্কেটও তো তাই। মার্কেট এখন কন্টিনিউ কারেকশন করছে, একটা সময় তো রিকভার করবে। কেননা 3 নম্বর যে মিল, মার্কেট হোক বা মানুষ, এই দুটো সব সময় একটা জিনিসই হয়, সেটা হচ্ছে ওপরেই যায়। তো যে কারণে মার্কেট তো রিকভার করবে একটা টাইমে, কিন্তু এখন এই মুহূর্তে যে এত নয়েজ চলছে, যে কারণে আমরা ভয় পাচ্ছি বিনিয়োগ করার জন্য। পরবর্তী ক্ষেত্রে না, আপনি যখন দেখবেন মার্কেটকে একটা লেভেলে যেতে, তখন আপনি ভাবেন যে ইস, সেই সময় একটা সুযোগ ছিল, সেই সময় যদি একটু সাহস করে বিনিয়োগ করতাম, তাহলে হয়তো পোর্টফোলিও আরও ভালো কিছু হতে পারতো। আমরা যারা বিনিয়োগ করি, ম্যাক্সিমাম তারা 6 মাস বা 1 বছরের জন্য তো আসে না, তারা 3 বছর 5 বছরের জন্য দেখি, বা তারা লং টার্ম কিছু গোল ওরিয়েন্টেড প্ল্যান থাকে আমাদের। তো এই রকম অবস্থায় যদি মার্কেট কারেকশান করে, তাহলে সেই জিনিসটা নিয়ে আমি দেখেছি যে আমরা ওভার অ্যানালাইসিস করে ফেলি। আমরা সেই সময় যেটা বিনিয়োগ করার টাইম, সেটা না করে আমরা দেখি যে আরও অন্যান্য কী সব অ্যাসেট ক্লাস যেটা বাড়ছে, সেখানে বিনিয়োগ করা যায় নাকি। এবার আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খারাপ কিছু না। দেখুন, এটা খারাপ কিছু নয়। কোনো অ্যাসেট ক্লাস যদি কন্টিনিউ বাড়ে, আর সেখানে যদি আপনি অপরচুনিটি দেখতে পান, অবশ্যই বিনিয়োগ করা উচিত। কিন্তু আপনাকে ভ্যালুয়েশনটা মাথায় রাখতে হবে। অনেকেই এখন স্পেকুলেট করছে যে গোল্ড আর সিলভারের প্রাইস আরও বাড়তে পারে, আরও এখান থেকে বিরাট একটা গেন আসতে পারে, ম্যাসিভ র্যালি আবার দিতে পারে। কারেক্ট? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনাকে বলি যে আপনার একটা বড় ইনভেস্টমেন্ট, তাহলে গোল্ড আর সিলভারে করে দিন। আপনি কি সত্যি সত্যি কমফোর্টেবল হবেন সে বিনিয়োগ করার জন্য? আপনি প্লিজ কমেন্টের এই আনসারটা দেবেন ভিডিওর কমেন্টে, যে আপনাকে যদি বলা হয় একটা বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে, তাহলে কি আপনি কমফোর্টেবল হবেন? আমার মনে হয় ম্যাক্সিমাম আমি আনসার যেটা পাবো, সেটা হচ্ছে না, এই মুহূর্তে এতটা বেশি কমফোর্টেবল আমি হব না। এবার এই যে আপনি যদি ধরুন এখানে বিনিয়োগ করছেনও, আর আপনার টোটাল ক্যাপিটাল, কথাই বলছি যে 5 লাখ টাকা, আপনি সেখানে বিনিয়োগ করছেন 50,000 টাকা, বা ম্যাক্স টু ম্যাক্স 1 লাখ টাকা। ঠিক আছে? তাহলে কত হতে পারে সেটা? যদি আপনি সেরমভাবে ক্যালকুলেট করে দেখেন, তাহলে যে আপনি বিরাট যে গেন করছেন টোটাল ক্যাপিটালের ওপর, সেটা কি বিরাট কিছু হচ্ছে? আর আপনি টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার জন্য তো একদমই কমফোর্টেবল না, রিস্ক লাগছে আপনার, তাই না? তো যে কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা একটু বেশি এটাকে নিয়ে ভাবছি যে এখান থেকে কত বাড়তে পারে। অনেক কিছু ভিডিওস দেখছি, ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছি, ইউটিউবে ভিডিওস দেখে আলাপ আলোচনা করছি। কিন্তু অ্যাকচুয়ালি যখন কাউকে যদি বলা হয় যে আপনি লাগিয়ে দিন টাকা, তখন সে কিন্তু অনেকটা ভাববে, লাগানো যায় নাকি, যদি বাই চান্স কোনো কারণে পড়ে যায় কতটা বড় লস হতে পারে, এই সব ক্যালকুলেশন চলবে। আলটিমেটলি শেষে রেজাল্টে আপনি দেখতে পাবেন যে তার টোটাল ক্যাপিটালের খুবই সামান্য পার্সেন্টেজ ও বিনিয়োগ করছে। তাতে যদি ডাবলও হয়ে যায় এখান থেকে, তাহলে বিরাট কিছু চেঞ্জেস ওনার নিজের ওয়েলথের ক্ষেত্রে হবে না। ঠিক আছে? হ্যাঁ, শর্ট টার্ম বেসিসে কিছু ইনকাম চলে আসবে অবভিয়াসলি, কিন্তু লং টার্ম ক্ষেত্রে বিশাল কোনো রকম ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে? এবারে আপনাকে একটা ডেটা দেখাই। আচ্ছা, এই পুরো স্টোরিটা আপনাকে বললাম তো, এবার এই জিনিসটাই আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে বলছে যে মার্কেট টাইমিং সাউন্ড স্মার্ট, বাট রিয়েলিটি ইজ ডিফারেন্ট। তো এখানে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যেখানে 30 বছরের রিটার্ন এখানে ক্যালকুলেট করা হয়েছে। ঠিক আছে? 30 বছরে নিফটি 50 ইন্ডেক্স কীরকম রিটার্ন দিয়েছে, যদি আপনি খুব লাকি হন, লাকি ইনভেস্টার মানে যে আপনি সবসময় বটম আউট করছেন। যে মুহূর্তে নিফটি 500 বটম তৈরি করছে, মানে মার্কেট বটম তৈরি করছে, সেই মুহূর্তে আপনি বিনিয়োগ করছেন।
আর সেই সব জায়গায় বিনিয়োগ করে করে 30 বছর অবধি এই পিরিয়ডটা যদি ধরা হয় তাহলে কত পার্সেন্ট এক্স আইআর রিটার্ন আপনি এখান থেকে পেয়েছেন, তো সেটা বলছে 16%। আর রেগুলার ইনভেস্টর মানে যে আপনি দেখছেন না যে মার্কেট কোথায় রয়েছে, আপনার প্রত্যেক মাসে 1 তারিখে বিনিয়োগ করার ব্যাপার, এসআইপি করার ব্যাপার, আপনি কন্টিনিউ এসআইপি করে চলে যাচ্ছেন, আপনি দেখছেন না মার্কেট ওভার ভ্যালুয়েশনে রয়েছে না আন্ডার ভ্যালুয়েশনে রয়েছে, মার্কেট বাড়লো নাকি পড়লো, আপনি ডাজন্ট কেয়ার। সেক্ষেত্রে আপনার যে রিটার্ন এক্সআইআর রিটার্ন সেটা 14.4% রেগুলার ইনভেস্টারের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আনলাকি ইনভেস্টার, তার মানে কি, যে যখনই মার্কেট পিক তৈরি করছে তার ঠিক আগে আপনি বিনিয়োগ করছেন। ফর এক্সাম্পল, আপনি হয়তো এই লাস্ট 2 বছরের মধ্যে যখন মার্কেট পিক তৈরি করেছে তখন আপনি বিনিয়োগ করেছেন, আর তারপরে মার্কেট ফল করেছে। তো দেখা যাচ্ছে যে এই রকম অবস্থাতেও যদি আপনি 30 বছর কন্টিনিউ এই মার্কেটে থাকেন, তাহলে যে রিটার্নটা পাওয়া গেছে এক্সআই রিটার্ন সেটা হলো 13.7%। এখন আপনার কাছে প্রশ্ন আমার যে, যদি আমি রেগুলার ইনভেস্টর এবং লাকি ইনভেস্টরের মধ্যে পার্থক্যটা দেখি, তাহলে বিশাল কোনো ডিফারেন্স নেই, এখানে মাত্র 1.3%। খুব বেশি যে পার্থক্য সেরকম না, আপনি মার্কেট ট্র্যাকই করছেন না, কন্টিনিউ বিনিয়োগ করে চলে যাচ্ছেন, মার্কেট খারাপ সময় থাকুক বা ভালো সময়। অন্যদিকে লাকি ইনভেস্টরের ক্ষেত্রে আপনাকে সব সময় বটম আউট যদি করেন, তাহলে সেক্ষেত্রে যে বিরাট রিটার্ন আমরা ভাবি যে বিরাট কিছু রিটার্ন আমরা পেয়ে যাব, তা কিন্তু নয়, বিশাল যে ডিফারেন্স তা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, যদি আনলাকি ইনভেস্টর আপনি হন, সবসময় একদম টপে বিনিয়োগ করেন, তাহলে তার তুলনায় যদি লাকি ইনভেস্টরের আমরা কথা বলি যে সবসময় বটমে ইনভেস্টমেন্ট করে এক্সআইআর পেয়েছে, তার তুলনায় কিন্তু অনেকটা ডিফারেন্স, প্রাইস পার্সেন্টেজে ডিফারেন্স হচ্ছে এক্সআইআর, যেটা ক্যাপিটালের প্রায় 2x হয়ে যাবে। মানে আফটার 30 ইয়ার্স আপনার হয়তো 2x বেশি আপনি ইনকাম করতে পারতেন লাকি ইনভেস্টর হলে, ঠিক আছে? তো এইটার সাথে এটার পার্থক্য রয়েছে, কিন্তু এইটা যদি আমরা একদম বাদ দিয়ে দিই, তাহলে রেগুলার ইনভেস্টর আর লাকি ইনভেস্টরের মধ্যে কি বিশাল কোনো পার্থক্য রয়েছে? তাহলে ম্যাক্সিমাম ইনভেস্টরের যে মাইন্ডসেট থাকে যে যদি আমরা একদম বটম ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে বিরাট একটা ব্যাপার, বিরাট একটা রিটার্ন পাওয়া যাবে, তা কিন্তু নয়। যদি আমরা ওভার দ্য ইয়ার্স ক্যালকুলেট করি তাহলে অ্যাভারেজ আউট হয়ে যায় ওটা। এক্সআই রিটার্ন যে বিরাট পার্থক্য তৈরি করে তা কিন্তু নয়। তো যার ফলে আমাদেরকে রেগুলার ইনভেস্টারই হতে হবে, আপনাকে বিরাট স্মার্ট ইনভেস্টার লাকি ইনভেস্টার হওয়ার দরকার নেই। রেগুলার ইনভেস্টার হলেই আপনি ভালো একটা এক্সআইআর জেনারেট করতে পারবেন মার্কেট থেকে, এবং এটা প্রুভেন, মার্কেটের এটা ডেটা দিয়ে এরা অ্যানালাইসিস করেছে, এগুলো পুরো ডিটেলস রয়েছে, আপনি এখানে দেখতে পারেন। তাহলে এই সমস্ত কিছুর কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে এটাই যে আমাদেরকে স্মার্ট ইনভেস্টার না, আমাদেরকে ডিসিপ্লিনড ইনভেস্টার হতে হবে। মার্কেট সবসময় ডিসিপ্লিনকে রিওয়ার্ড করে। যদি আপনি কন্টিনিউ বিনিয়োগ করেন, খারাপ অবস্থায় থাকুক বা ভালো অবস্থাতে, আপনি কন্টিনিউ বিনিয়োগ করতে থাকলে তবেই মার্কেট আপনাকে রিওয়ার্ড করবে, লং টার্মে বড় একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। কিন্তু যদি আপনার মনে হয় যে আমি ফোমোতে থাকবো, মার্কেট যখন বিরাট বেড়ে গেল তখন আপনি হয়তো বিনিয়োগ করছেন, বা এখন যেরকম গোল্ড আর সিলভার বিরাট বেড়ে গেছে, এখন ভাবছেন আমি বিরাট বড় র্যালি মিস করে দিয়েছি, আর থাকতে পারছি না, এই সময় বিনিয়োগ করা যায়। কিন্তু সেই সময় আপনি যে ফুল কোয়ান্টিটি নিয়ে যা কিছু রয়েছে আপনার অ্যামাউন্ট সেটা বিনিয়োগ করবেন না, অল্প বিনিয়োগ করবেন, কিন্তু তার জন্য আপনি হয়তো প্রচুর টাইম ইনভেস্টমেন্ট করছেন। তো আমার এই কারণেই মনে হয় যে আমাদেরকে সব সময় একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ নিয়ে থাকা উচিত, আর মার্কেটে আমাদেরকে সেরকমভাবেই বিনিয়োগ করা উচিত। এই মুহূর্তে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মার্কেটে বিনিয়োগ করার সময় রয়েছে। আপনাকে আমি বারবার পুরনো অনেক ভিডিওসে বলেছি যে মার্কেটে বিনিয়োগ করার দুটো ভালো সময় রয়েছে। প্রথমত, মার্কেট যখন কারেক্ট করবে তখন ভালো সময়, কিন্তু যখন মার্কেট ক্র্যাশ করে যাবে তখন খুব ভালো সময়। তো এখন মার্কেট কারেকশান করছে, তো যে কারণে এখনও বিনিয়োগ করার ভালো সময় রয়েছে। যখন মার্কেট এখান থেকে র্যালি দিতে শুরু করে দেবে তখন আপনি ভাববেন যে হয়তো আগেও তো বেড়েছিল, আবার পড়েছিল, আবার পড়বে, কিন্তু ওয়েট করতে 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 অনেকটা হয়তো মার্কেট বেড়ে যাওয়ার পর তখন আপনি এন্ট্রি করবেন, জাস্ট লাইক দ্য গোল্ড অ্যান্ড সিলভার। তো যদি আপনি কোনো একটা অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করেন এবং লং টার্মের জন্য বিনিয়োগ করেন, তাহলে ডিসিপ্লিন ওয়েতে বিনিয়োগ করবেন। আপনি গোল্ড সিলভার থেকেও যদি আপনি ডিসিপ্লিনড ওয়েতে বিনিয়োগ করতেন, কন্টিনিউ বছরের পর বছর বিনিয়োগ করেই যেতেন, তাহলে এখন আপনার পোর্টফোলিওতে অনেক ভালো রিটার্ন আপনি দেখতে পেতেন। কিন্তু আমরা ফোমোতে যাই, তো যে কারণে আমার মনে হয় যে পার্সেন্টেজ অফ রিটার্ন বলুন ওভার দ্য ইয়ার্স আমাদের সেরকমভাবে ভালো আসে না, যেহেতু আমরা ফোমোর দ্বারা ড্রিভেন হই। তো আমাদেরকে এখন এই মুহূর্তে ডিসিপ্লিনড হয়ে ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? তো এখন এই মুহূর্তে মার্কেট নিয়ে একটু আলোচনা করা যাক যে মার্কেটে এখন কি অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এখানে মার্কেটের আমরা চার্ট খুলে নিয়েছি, এটা আমরা উইকলি চার্ট দেখছি। নিফটি 50 চার্টে আমরা ইএমএ লাগিয়েছি, এটা হলো 50 EMA, এটা হলো 100 EMA, এটা হলো 200 EMA। আমরা দেখতে পাচ্ছি যখন যখন মার্কেট কারেক্ট করে তখন 50 EMA-তে একবার সাপোর্ট নেয়, একটু রিকভার করার চেষ্টা করে, এবং সেটা যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে 100 EMA-তে সাপোর্ট নেয় এবং তারপরে আবার বাড়তে থাকে। কিন্তু 100 EMA-কে যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে 200 EMA আলটিমেট সাপোর্ট হিসেবে কাজ করে। উইকলি চার্টে 200 EMA অনেকটা নিচে রয়েছে,
প্রায় 22,000 লেভেলের কাছে, যেটা অনেকটা নিচে। কিন্তু এখন এই মুহূর্তে যদি এই 50 এর কাছে দেখুন এই উইকে ক্লোজ দিয়েছে সাপোর্ট নিয়ে, তো এটাকে যদি ব্রেক ডাউন করে দেয় তাহলে আমাদেরকে এটা ভাবলে চলবে না ব্রেক ডাউন করে দিয়েছে মানে 100 এর কাছে চলে আসবে না। ব্রেক ডাউন করে দেওয়ার পর অনেক সময় দেখা যায় ব্রেক ডাউন করে দেওয়ার পর কোথায় দেখাবো, এই যে ব্রেক ডাউন করে দেওয়ার পর হয়তো এক সপ্তাহের মধ্যে আবার এটা রিকভার করে গেল। কিন্তু যদি ব্রেক ডাউন করে দেওয়ার পর রিকভার করে যায় তাহলে কিন্তু এখান থেকে ভালো খুব ফাস্ট আমরা দেখতে পারি মার্কেটকে রিকভার করতে। কেননা মার্কেটের স্ট্রাকচার এরকম, যখন সেলিং হয় খুব ফাস্ট হয়, যখন ঠিক উল্টোভাবে যদি কিছু ঘটনা ঘটে তাহলে খুব ফাস্ট এখানে র্যালিও দিয়ে দেয়, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু যদি কখনো ব্রেক ডাউন করে 100 এর কাছে আসে তাহলে এখানেও একটা বিনিয়োগের আমরা সুযোগ খুঁজতে পারি। তো বেসিক্যালি অ্যানালাইসিস আমরা এরকমভাবে করব যে মার্কেটকে টাইমিং করার জন্য দেখবো না যে আমরা যখনই মার্কেটে এখান থেকে যদি বটম আউট হয় তাহলে এইখানেই বিনিয়োগ করব না। দিস ইজ রং অ্যাপ্রোচ। আমাদেরকে সবসময় করা উচিত যে 50 MA সাপোর্ট নেবে। আমি যেরকম অ্যাজামশন করে চলি যে 50 MA মার্কেট এখানে সাপোর্ট নেবে। মার্কেট যদি এখানে সাপোর্ট নেয় তাহলে এখানে বিনিয়োগ করা তো অবশ্যই দেখা উচিত। এর আগেও 50 MA সাপোর্ট নিয়ে মার্কেট হায়ার লেভেলসে গেছে, 50 MA সাপোর্ট নিয়ে হায়ার লেভেলসে গেছে, এখানেও 50 MA সাপোর্ট নিয়ে হায়ার লেভেলসে গেছে। তো যখন 50 MA কাছে এসছে চান্সেস অনেক বেশি যে মার্কেট সেখানে সাপোর্ট নিয়েছে, তো সেখানে বিনিয়োগ তো অবশ্যই আমি করব। আমি জানি না যে 100 MA যাবে কি যাবে না, কেউই বলতে পারবে না। এখন যা জিওপলিটিক্যাল সিচুয়েশন আর ট্রাম্পের যা অবস্থা, এখন হুটহাট করে যদি কিছু অ্যানাউন্সমেন্ট করে বা যা কিছু হয়ে যাক না কেন, তাহলে সেখান থেকে তো মার্কেট পড়বেই। তো তার তো কেউ বলতে পারবে না গ্যারেন্টি যে এখান থেকে মার্কেট পড়বেই না। তো যার ফলে আমি এখানে কিছু বিনিয়োগ করার জন্য দেখব, এখান থেকে যদি আরও নিচে পড়ে যায় তাহলে এই লেভেলে বিনিয়োগ করার জন্য দেখব, ঠিক আছে। এখন আপনি বলবেন যে কোন স্টকে বিনিয়োগ করা যায়, তো আমি এখন এই মুহূর্তে স্টক নিয়ে আলোচনা এখন করছি না। আপনি সেক্টর ওয়াইজ দেখতে পারেন কোন সেক্টর এই মার্কেট ফলেও বা মার্কেট যেটা পড়ছে সেখানে কোন সেক্টর এখন হায়ার লেভেলসে রয়েছে। তো আপনি দেখুন যে কোন সেক্টর মার্কেটের তুলনায় স্ট্রং দেখাচ্ছে, এবং সেটা আপনি ভিডিওর কমেন্টে অবশ্যই জানান। আপনাদেরকে আমি প্রত্যেকবার এরকম করে দেখাই, কিন্তু এই প্রথমবারের জন্য আপনাকে এই হোম টাস্ক দিলাম। প্লিজ আপনারা নিজেরা করে দেখুন, ইন্টারেস্টিং লাগবে আপনার, এবং আপনি ভিডিওর কমেন্টে সেটা জানান যে কোন সেক্টরে এখন অপরচুনিটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো যেটা বললাম যে এই মুহূর্তে অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে বিনিয়োগ করা যেতে পারে। যদি এটা ব্রেক ডাউন করে দেয় তাহলে 100 এর কাছে আসা অবধি আমি ওয়েট করব। যখন এটা দেখতে পাবো 100 এর কাছে এসছে তখন আবার আমি বিনিয়োগ করব। এইভাবেই আমি আমার নিজের ইনভেস্টিং যে প্ল্যান বা ট্রেড প্ল্যান সেটা আমি করছি, ঠিক আছে। এই মুহূর্তে অবভিয়াসলি নেগেটিভ দেখাচ্ছে, দেখুন কীভাবে যে এখানে 3টে উইকলি ক্যান্ডেল দেখাচ্ছে। একটা রেড ক্যান্ডেলে অনেকগুলো গ্রিন ক্যান্ডেলকে পুরো এনগালফ করে নিয়েছে, তারপরে হল্ট ক্যান্ডেল, পজ ক্যান্ডেল, এবং তারপরে আবার সেলিং ক্যান্ডেল, যেটা অলরেডি অনেকগুলো যে গ্রিন ক্যান্ডেল আছে সেগুলোকে খেয়ে নিয়েছে। মানে 3টে সপ্তাহে এতটা যে গ্রিন ক্যান্ডেল যেগুলো তৈরি করেছিল সবকে খেয়ে নিয়েছে। তো অবভিয়াসলি এখানে সেলাররা এখন স্টকে মার্কেটের মধ্যে খুব বেশি অ্যাক্টিভ রয়েছে। কিন্তু এর সাথে আরও একটা খুবই ইন্টারেস্টিং ডেটা দেখায়। তো এখানে আমি স্টক স্ক্যান্স বলে একটা ওয়েবসাইট রয়েছে সেখানে এসেছি। এখানে নিফটি 50 চার্ট আপনি দেখছেন 2014 সাল থেকে 2026 সাল অবধি এখন অবধি এই পুরো চার্টটা দেখাচ্ছে। আপনাকে আমি নোটিস করতে বলবো এই চার্টটা আর তার সাথে এই চার্টটা, স্টকস উইথ প্রাইস অ্যাবভ ইএমএ 200 ইএমের ওপরে কতগুলো স্টকস চলছে তার পার্সেন্টেজ। নিফটি 50-র মধ্যে যতগুলো স্টক রয়েছে মানে 50টা স্টক রয়েছে তার মধ্যে কত পার্সেন্ট স্টক এরকম রয়েছে যেগুলো 200 ইএমের উপরে চলছে, সেইটা এই চার্টটা দেখাচ্ছে। যদি এটা আমরা দেখি লোয়ার লেভেলে রয়েছে তার মানে ম্যাক্সিমাম স্টক 200 ইএমের নিচে ট্রেড করছে, তো সেটা একটা ভালো অপরচুনিটি হিসেবে দেখা যেতে পারে মার্কেটে। কেন একটু আপনাকে জানাচ্ছি। দেখুন যখন এটা 2016 সালে দেখছি, 2016-তে বা 22শে ফেব্রুয়ারি দেখুন 12% স্টক এরকম ছিল যেগুলো 200 ইএমের উপরে চলছিল। আর সেই মুহূর্তে যদি আমি প্রাইসের কথা বলি তাহলে প্রাইসটা ছিল দেখুন 7,600 মতো, আর সেখান থেকে দেখুন কতটা সুন্দর র্যালি এখানে দেখা গেল, ঠিক আছে। আর তারপরে দেখুন যদি আমি এখানে দেখাই 2018 সালে, তখন 16 কাছাকাছি যখন চলছিল 15ই অক্টোবর, তখন দেখুন মার্কেট কততে চলছিল 10,304-এ চলছিল, এবং তারপর থেকে মার্কেট কিন্তু বেড়েছে, কারেক্ট 11,000 12,000 অবধি গেছিলো। আচ্ছা তারপরে আবার এই লেভেলে 2019-এ 21% এসেছিলো, তখন এই মুহূর্তে মার্কেট ছিল 10,946-এ, এবং তারপরে দেখুন বেশ ভালো বেড়েছিল এবং সেটা প্রায় 12,000 লেভেল অবধি গেছিলো। তারপর 2020-তে ক্র্যাশ, যেখানে মাত্র 6% বা 5% এরকম স্টক ছিল যেটা 200 ইএমের ওপরে ছিল, বাকি সব কিন্তু নিচেই ছিল। তো বিরাট অপরচুনিটি ছিল, সেই কারণে সেই সময় যদি বিনিয়োগ করা যেত তাহলে তারপরে দারুণভাবে র্যালি মার্কেট এখানে দিয়েছে। এছাড়া 2022 সালের দিকেও যদি আমরা দেখি তাহলে এটা 24-এ এসেছিলো, তখন মার্কেট ছিল 15,300-তে, সেখান থেকে আবার রিকভার করে 17,000 মার্কেট
মার্কেট চলে যায়। আর তারপর থেকে আবার যখন কারেকশন করে, আবার যখন এটা চলে আসে 37-এর কাছাকাছি বা 37-এর কাছাকাছি, যেটা মার্চ 2023-এ হয়েছিল, তখন মার্কেট চলছিল 17,000 লেভেল। সেখান থেকে ভালো একটা আবার রিকভারি আমরা দেখি। আবার যদি আমরা রিসেন্ট কারেকশনের কথা বলি, তাহলে দেখুন লাস্ট যেটা ডেট ছিল এখানে, সেটা হলো 3 মার্চ 2025, যেখানে 21 চলছিল তার পার্সেন্টেজ, যেখানে মার্কেট ছিল 22,500-তে। সেখান থেকে সুন্দরভাবে রিকভারি মার্কেটও করে, যেখানে প্রায় 25,000 লেভেল অবধি গেছিলো, এবং তারপরে আবার কারেকশন আমরা দেখি। তো এই মুহূর্তে যেটা চলছে সেটা হলো 23। তো আমরা দেখলাম হিস্ট্রি, আমরা এখনই আলোচনা করলাম, হিস্ট্রিতেও এটা দেখাচ্ছে 2016 সাল থেকে আমরা দেখলাম যে যখন যখন এটা ওই 20-র কাছাকাছি আসছে বা তার নিচে আসছে, তখন কিন্তু একটা ভালো বাইং অপরচুনিটি দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে। সেই সময় যদি আমরা এসআইপির অ্যামাউন্ট বাড়িয়ে দিই বা লামসাম বিনিয়োগ করি, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছি। তো যে কারণে আমার এই ডেটা দেখেও মনে হচ্ছে যে এই মুহূর্তেও একটা ভালো অপরচুনিটি রয়েছে। মার্কেট 50 EM-এর কাছে রয়েছে, অনেকগুলো স্টক 200 EM-এর নিচে রয়েছে, এবং আমরা দেখলাম যে যখন 20-র কাছাকাছি এই পার্সেন্টেজটা আসে, তখন একটা ভালো অপরচুনিটি মার্কেট দেয়, তারপরে রিকভারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা নিফটি 50-র ক্ষেত্রে বলছি। আপনি ঠিক সেরকমভাবে এই ওয়েবসাইটে এসে নিফটি 500, নিফটি স্মল ক্যাপ 250 এগুলো আপনি দেখতে পারেন, এবং সেই হিসেবে আপনি অ্যাভারেজ করে দেখতে পারেন যে কখন কোন লেভেলে অপরচুনিটি রয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা বলার সেটা হচ্ছে যে টেকনিক্যাল লেভেলে সমস্ত কিছু প্যারামিটার দেখে আমরা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মার্কেটের মধ্যে বিরাট বড় যে পতন হওয়ার সম্ভাবনা, যেটা আগের দিনে ভিডিওতে আমি বলছিলাম যে মার্কেটে যে ক্র্যাশ করার যে সম্ভাবনা, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এখানে সেরকম কোনো কিছু পসিবিলিটি রয়েছে। অবশ্যই মার্কেট কারেকশানে ফেজে রয়েছে, এবং টাইম কারেকশন মার্কেটে আগে যেরকমভাবে চলছিল বিগত 1-1.5 বছর ধরে, ঠিক সেরকম টাইম কারেকশানে মার্কেট কন্টিনিউ চলছে। এবং এই বিষয়টা আপনাকে আবারও আমি বলছি, আগের যে ভিডিওসগুলো আমি বানিয়েছিলাম সেখানে আপনি ডেটা পয়েন্ট আপনি দেখলে বুঝতে পারবেন যে যখন যখন মার্কেট বিরাট বড় কারেকশন ফেজের মধ্যে থাকে, তখন যখন শুরু হয় নতুনভাবে রিকভারি, যখন আবার কন্টিনিউ বুল রানের মধ্যে মার্কেট আসে, তখন কিন্তু ফাস্ট মার্কেট মুভ করে। তখন কিন্তু এতটা সময় ভাবনা চিন্তাটা আপনাকে দেবে না, এত বেশি ফাস্ট মুভ করবে। তো যে কারণে এখন এই মুহূর্তে আমাদেরকে অল্প অল্প করে মার্কেটে বিনিয়োগের যে অ্যামাউন্ট, যে এসআইপি যদি চলে আপনার মিউচুয়াল ফান্ডে, তাহলে সেটাও আপনি বিনিয়োগের অ্যামাউন্ট বাড়াতে পারেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বা যদি আপনার কোনো সেক্টরে ভালো লাগে, এখন যদি কোনো সেক্টর স্ট্রং থাকে, তাহলে সেই সেক্টরের উপর বিশেষ করে ফোকাস করুন। মার্কেট রিকভার করলে সেই সেক্টরেও আপনি ভালো একটা রিকভারি দেখতে পাবেন বলে আমার মনে হয়। তো এগুলো হলো টেকনিক্যাল লেভেলে কথাবার্তা। এখন যদি ফান্ডামেন্টালের দিকটা বলি, যে এমন কি নিউজ রয়েছে যেগুলো মার্কেটের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, বা এমন কিছু নিউজ রয়েছে যেগুলো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই বিষয়ে একটু আলোচনা করি। প্রথমত যদি নেগেটিভ নিউজের কথা বলি, তাহলে একটা বড় নিউজ হলো আদানির ব্রাইবেরি যেটা কেস আমাদের সামনে এসেছে। $250 মিলিয়ন একটা ব্রাইবেরি কেস এদের সামনে খোলা হয়েছে, যেটা ইউএসএ কেসটা চলছে, এবং ইউএস বলছে যে তাদের উপর সামন করবে আর কি। হ্যাঁ, তো এটা কখনই কোনো গ্রুপের জন্য ভালো জিনিস না। ফান্ডামেন্টালি যারা আমরা অ্যানালিস্ট রয়েছি, সেটাকে খুব নেগেটিভ চোখে দেখি। এর আগেও আমরা দেখেছিলাম যে হিন্ডেনবার্গের রিপোর্ট যেটা সামনে এসেছিলো, তারা তো বিভিন্ন প্রমাণ দিয়ে সেটাকে প্রুভ করার চেষ্টা করছিল। অনেকে এটা ইন্ডিয়ার ওপর অ্যাটাক বলছিল। এখন এই ক্ষেত্রেও অনেকেই রয়েছে, আবার তারা বলছে আবার ইন্ডিয়ার ওপর এটা অ্যাটাক করতে পারে। কিন্তু একটা বিষয় আমাদেরকে ভাবতে হবে যে যদি কোনো একটা গ্রুপের ওপর বারবার এরকম কিছু অ্যালিগেশন চলে আসে, কিছু প্রমাণ পাওয়া যায়, সেই বেসিসে তার উপর ইনভেস্টিগেশন হয়, তাহলে আমার মনে হয় যে টাকা তো আপনার, সেহেতু এত রিস্ক নিয়ে দরকার নেই, একটু দূরে থাকাই বেশি ভালো। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর এই ক্ষেত্রে অ্যামাউন্ট কিন্তু বিরাট বড় না, কোনো 2,200 কোটি টাকা যদি আমি এখনকার ইন্ডিয়ান কারেন্সিতে বলি, তাহলে 2,200 কোটি টাকা হচ্ছে। 2,200 কোটি টাকা বিরাট বড় কিন্তু অ্যামাউন্ট না আদানি গ্রুপের ক্ষেত্রে। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে যে আদানি গ্রুপ যদি এই ধরনের ব্রাইবেরি কেসে ফেঁসে যায়, আর সেটা যদি ইনভেস্টিগেশন চলতে থাকে, তাহলে কেঁচো খুঁড়তে কেউটে বেরোতে পারে। আবার এই যে বিভিন্ন রকম সরকারি বিভিন্ন রকম স্কিমের সাথে এরা যুক্ত রয়েছে, যেখানে বিরাট বড় বড় এরা প্রজেক্ট পাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে সেটা কমও হয়ে যেতে পারে। সব থেকে বড় রিস্ক যেটা, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে এরা লোন উঠিয়ে নিয়েছে। প্রত্যেকটা কোম্পানিকে কম বেশি লোন নিতেই হয়, কিন্তু আদানি কেসের ক্ষেত্রে আদানি অনেক বড় লোন কিন্তু উঠিয়ে রেখেছে। এবার এদের যদি প্রজেক্ট ঠিকঠাক মতো ডেলিভার না হয়, বা সেরকমভাবে প্রজেক্ট না পাই, তাহলে যে টাকাটা নিয়ে রেখেছে সেটা ফেরত দেবে কী করে? তাহলে সেটা ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, ব্যাংকস যারা রয়েছে, তাদের ওপর কিন্তু বিরাট বড় একটা প্রেশার থাকবে যে এরা টাকা ফেরত দিতে পারবে নাকি। তো যার ফলে এনপিএ বুক হতে পারে বড় বড় অ্যামাউন্টের, যার ফলে
মার্কেটের উপর সেটা নেগেটিভভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, কেননা মার্কেটে যেটা টপ 50 কোম্পানির মধ্যে অনেক কোম্পানি রয়েছে ব্যাংকিং সেক্টর থেকে বিলং করে। এটা ছাড়াও যদি আদানি গ্রুপকে পরবর্তী ক্ষেত্রে বড় লোন নিতে হয় তাহলে ব্যাংকও 50 বার ভাববে, আর যদি দেয়ও তাহলে হাই ইন্টারেস্টে দেবে, যেটা কোম্পানির ক্ষেত্রে এক্সট্রা কস্ট বিয়ার করতে হবে। তো যার ফলে আমি আদানি গ্রুপের এই যে যাবতীয় যা স্টক রয়েছে সেখান থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করব, এবং অবভিয়াসলি এই কেস যদি প্রমাণিত হয় বা আরও বেশি ইনভেস্টিগেশন হয়, যা কিছু হবে সেটা তো পরবর্তী থেকে দেখা যাবে, সেটা মার্কেটের জন্য কিন্তু নেগেটিভলিভাবে ইম্প্যাক্ট ফেলবে। দ্বিতীয়ত, আর্নিং সিজন। ডিসেম্বর কোয়ার্টার আর্নিং কোম্পানি পাবলিশ করতে শুরু করে দিয়েছে, যদি একটা লার্জ পোর্শন অফ কোম্পানি এখন অবধি বাকি রয়েছে তাদের আর্নিং পাবলিশ করতে, কিন্তু সেইটা মোটামুটি আমরা ফেব্রুয়ারির মিডিলের দিকে মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানি তখন পাবলিশ করে দেবে। তখন একটা ভালো ক্ল্যারিটি পাবো, পিকচার পাবো যে কীরকম তাদের আর্নিংস বাড়ছে, তাদের সেলস গ্রোথ বেড়েছে, অ্যাকচুয়ালি এখন ইকোনমিতে স্লো ডাউন রয়েছে নাকি। যদিও এখন অবধি যে পাবলিশগুলো করা হয়েছে, কোম্পানি যেগুলো পাবলিশ করেছে আর্নিং, সেগুলো কিন্তু আগের থেকে বেটার, আগের কোয়ার্টার থেকে এই কোয়ার্টার কিন্তু বেটার পাবলিশ করেছে। তো যার ফলে আর্নিং ওয়াইজ আগের থেকে কিন্তু বেটার করছে, যদিও মার্কেট সেটাকে সাপোর্ট করছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আর্নিং ফান্ডামেন্টাল কিন্তু ভালো হচ্ছে। এটা একটা ভালো নিউজ মার্কেটের জন্য। পরবর্তী ক্ষেত্রে যদি মার্কেট বেশি কারেক্ট করে যায় আর্নিংয়ের তুলনায়, তাহলে পি আপনি খুব সস্তা পেয়ে যাবেন, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটা অ্যাট্রাকটিভ হতে পারে সেখানে, ঠিক আছে। আর থার্ড যেটা বিষয়, এখন জিওপলিটিক্যাল টেনশন যদি বলি, তাহলে আগে যেরকম আমরা বিরাট বড় বড় নিউজ দেখছিলাম, এখন কিন্তু ইদানিং আস্তে 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 কিন্তু সেটা কমছে, আনসার্টেনটিস যেগুলো সেগুলো কমছে। ফর এক্সাম্পল, ইউএস যে ট্যারিফ চাপিয়েছে ইন্ডিয়ার ওপর, যেটা এখন অব্দি অ্যাক্টিভ রয়েছে 50%, সেটা নাকি আস্তে আস্তে কম করার চেষ্টা রয়েছে, মানে 25%, তারপর আরও কম করার কথা বলছে ইউএস। এখন অবধি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কথাবার্তা চলছে। সামনের দিনে হয়তো আমরা এরকম কিছু অ্যানাউন্সমেন্ট পেতে পারি, সেটা মার্কেটের জন্য ভালো দিক। আবার অন্য দিক থেকে ইউএস সাথে ইন্ডিয়ার একটা ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আগামীকালকে 27 জানুয়ারি এরকম ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আমরা পেতে পারি, যেখানে মাদার অফ অল ডিল বলে ইউর যে প্রেসিডেন্ট উনি এরকম আলোচনা করেছেন যে বিরাট কিছু বড় ডিল হবে, হয়তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হতে পারে, মানে ইউ থেকে যা জিনিস আসবে সেটার উপর যে কাস্টম ডিউটি লাগতো বা যেগুলো ট্যারিফ লাগতো সেগুলো লাগবে না, আর ইন্ডিয়া থেকে যে জিনিসগুলো যাবে সেগুলোর উপর তারা কোনো ট্যারিফ চাপাবে না, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে অ্যাকচুয়ালি, এরকম কথাবার্তা চলছে। এখন অ্যাকচুয়ালি কী হবে সেটা তো আগামীকালকে জানা যাবে যে কতটা বড় ডিল হচ্ছে, কিন্তু সেটা প্রোগ্রেসের দিকে, যেটা আমি আপনাকে আগের ভিডিওতে বলছিলাম যে ইন্ডিয়া যদি এমন কোনো একটা রাস্তা বের করতে পারে যেখানে ইউএস থেকে যে যে ট্যারিফের জন্য যে দামগুলো বেড়ে যাচ্ছে বা যেগুলো আমরা সেল করতে পারছি না সেখানে, যার জন্য একটু আমাদের প্রবলেমস হচ্ছে, সেটা যদি অন্যরকমভাবে আমরা মিটিগেট করতে পারি, ইউ একটা মাধ্যম হতে পারে, এদের সাথে যদি ট্রেড ডিল করে আমরা সেটা মিটিগেট করতে পারি, সেই ঘাটতিটাকে পূরণ করতে পারি, তাহলে সেটা মার্কেটের জন্য পজিটিভ নিউজ। এগুলো ছাড়া, ইন্ডিয়া ছাড়া যদি ওয়ার্ল্ড জিওপলিটিক্যালে কথা বলি, তাহলে দেখুন যতক্ষণ অবধি মিস্টার ট্রাম্প থাকবে ততক্ষণ অবধি আনসার্টেনটিস পিছু সারবে না, কিছু না কিছু চলতেই থাকবে। আর এই জিওপলিটিক্যালে হয়তো এখন এত বেশি আমরা দেখতে পাচ্ছি কেননা সিলভার গোল্ডের প্রাইস এতটা বেড়ে গেছে, তো যে কারণে প্রত্যেকেই আমরা ইন্টারেস্টেড জিওপলিটিক্যালে কী চলছে না চলছে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন সারা বছরই কিছু না কিছু এরকমভাবে কোনো না কোনো কান্ট্রিকে খোঁচা মারা, কিছু না কিছু চলতেই থাকে এরকম ধরনের। কিন্তু এখন যেহেতু গোল্ড এবং সিলভারের প্রাইসের সাথে এটা ডাইরেক্ট রিলেটেড, যত বেশি আনসার্টেনটি ওয়ার্ল্ডের মধ্যে তত সেটা গোল্ড আর সিলভারের জন্য ভালো। আনসার্টেনটিস কমতে শুরু করলে, ডলার যদি একটু হয়ে যায়, স্টেবল হয়ে যায়, বা যেরকমভাবে ডলার ইন্ডেক্স পড়ছে সেটা যদি কম পড়ে বা একটু স্ট্রং দেখায়, তাহলে আবার সিলভার আর গোল্ডের জন্য সেটা কিন্তু ভালো জিনিস না। তো যেহেতু সিলভার আর গোল্ডের সাথে এগুলো সব লিঙ্কড, সেহেতু আমরা নিজেরা ভীষণ ইন্টারেস্টেড হয়ে গেছি এখন এই জিওপলিটিক্যাল টেনশনগুলো, এগুলো আরও ভালো করে বুঝতে, যেটা খুব ভালো জিনিস অবভিয়াসলি। কিন্তু আনসার্টেনটিস কখনো পিছনে ছাড়বে না, এ চলতেই থাকবে। এখন যেরকম ইরানের সাথে ইউএসএ চলছে, ইউএস সাথে ইউএসের এত বছরের সম্পর্ক যেটা, সেটা হঠাৎ করে খারাপের দিকে চলে গেল। তো ইউএর সাথে যে কেন এই ঘটনাটা ঘটলো, ইউ যদি এখন কন্টিনিউ যে বন্ড রয়েছে ইউএসের, সেগুলো যদি বিক্রি করতে শুরু করে দেয় বা দিতে শুরু করে দেয়, ফেরত দিতে শুরু করে দেয়, তাহলে ইন্টারেস্ট রেট বিশাল স্পাইক করবে, যেটা ইউএস ইকোনমির জন্য খুবই খারাপ। এতটা ডেট বার্ডেনে রয়েছে, তার উপর ইন্টারেস্ট আলাদাভাবে বিশাল প্রেশার ক্রিয়েট করতে পারে। তো কেন যে তার সাথে সম্পর্ক খারাপ করছিল বলা মুশকিল। তো যাই হোক, এই ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে এখন আবার কানাডার সাথেও তারা ট্রেড ওয়ার চলছে, ট্যারিফ বসানোর জন্য ধমকি দিচ্ছে। আবার কারোর সাথেই সেরকমভাবে ভালো রিলেশন কিছু নেই। তবে যতদিন অবধি ওয়ার্ল্ডের মধ্যে এই ধরনের আনসার্টেনটিস চলতে থাকবে, ততদিন অবধি সিলভার এবং গোল্ড ইন্টারেস্টিং হতে থাকবে। তো যদি আপনি চান যে সিলভার এবং গোল্ড আরও কতটা ওপরে যেতে পারে বা এখান থেকে বড় ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে নাকি, এই বিষয় নিয়ে যদি আপনি টেকনিক্যাল ওয়াইজ, ডেটা পয়েন্ট ওয়াইজ আলোচনা চান,
তাহলে ভিডিওর কমেন্টে লিখুন যে আর কত দূর সিলভার যেতে পারে। আগামী কালকেই এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও হাজির করব উইথ ডেটা পয়েন্ট, ফ্যাক্টস। তো আজকের ভিডিওতে আমি যা কিছু আলোচনা করলাম সেটা একটু সময় নিয়ে ভাববেন। আমি যা কিছু বললাম সেগুলো একটু ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করে দেখবেন এবং তারপরে সিদ্ধান্ত নেবেন যে কী করা যায় এখন, ঠিক আছে? তো আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে, আজকের আলোচনা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।